আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, যদি আমি আপনাকে বলি যে এই মুহূর্তে পৃথিবীর 4টি ভিন্ন প্রান্তে এমন কিছু ঘটছে যা আগামী 10 বছরে বিশ্ব রাজনীতি পাল্টে দিতে পারে। তেহরানে ড্রাগনের গর্জন, পশ্চিমাদের বুড়ো আঙুল দেখিয়ে পাশে শি জিনপিং। উত্তর কোরিয়ায় একটি 13 বছরের মেয়ে হয়তো পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ পেতে চলেছে। ইউক্রেনে -20 ডিগ্রি ঠান্ডায় লক্ষ লক্ষ মানুষ অন্ধকারে বসে আছে। আর গ্রিনল্যান্ড নিয়ে এমন টানাটানি শুরু হয়েছে যে রাশিয়া সামরিক হামলার হুমকি দিচ্ছে। না, এটা কোনো হলিউড মুভির প্লট না, এটা আজকের বাস্তবতা। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে এই 4টি ঘটনা আসলে একটি বড় ছবির 4টি টুকরো। তো চলুন শুরু করা যাক। বিশ্বজুড়ে ঝড়, কি ঘটছে আসলে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে যখন সমীকরণ পাল্টানোর খেলা চলছে, ঠিক তখনই তেহরানের আকাশ বাতাস প্রকম্পিত হলো বেইজিং এর এক উষ্ণ বার্তায়। ইরানের 47তম বাহামান বা ইসলামী বিপ্লব বার্ষিকীতে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠানো শি জিনপিংয়ের চিঠিটা কেবল একটি শুভেচ্ছা বার্তা নয়, বরং এটি ওয়াশিংটনকে দেওয়া এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি। শি জিনপিং তার বার্তায় কেবল প্রোটোকল রক্ষা করেননি, বরং ইরানকে সম্বোধন করেছেন প্রকৃত বন্ধু ও বিশ্বস্ত অংশীদার হিসেবে। যখন ইরান বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞার চাপে পিষ্ট হওয়ার কথা, তখন চীনের প্রেসিডেন্টের এমন খোলাখুলি সমর্থন প্রমাণ করে যে বেইজিং ও তেহরানের মধ্যকার এই বন্ধন এখন আর কেবল তেলের ব্যবসায় সীমাবদ্ধ নেই। তার মুখের কথা আমি একটু বলছি চীনের। আমরা তেহরান ও বেইজিং এর মধ্যে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সহযোগিতার নতুন এক দিগন্ত উন্মোচন করতে চাই। শি জিনপিং এই কথাই বললেন। কেন এই বার্তাটি এত গুরুত্বপূর্ণ? বেইজিং স্পষ্ট করে দিয়েছে মধ্যপ্রাচ্যে তাদের সবচেয়ে বড় বাজি হলো ইরান। যখন ইউরোপ আমেরিকা ইরানের ওপর নানামুখী চাপ সৃষ্টির চেষ্টা করছে, তখন শি জিনপিং এর গভীর আস্থার ঘোষণা তাদের জন্য এক বড় ধাক্কা। চিঠিতে ঐতিহ্যবাহী বন্ধুত্বের কথা উল্লেখ করে শি জিনপিং মনে করে দিয়েছেন যে সিল্ক রোডের সময় থেকে এই দুই সভ্যতা একে অপরের পরিপূরক। শি জিনপিং এর এই সরাসরি হস্তক্ষেপে বোঝা যাচ্ছে 2026 সালে ইরান ও চীনের মধ্যে বড় ধরনের কোনো অর্থনৈতিক বা সামরিক চুক্তির ঘোষণা আসতে পারে। প্রযুক্তির আদান প্রদান থেকে শুরু করে অবকাঠামো উন্নয়ন, সবখানে এখন চীনা ড্রাগনের ছায়া দেখতে পাবে তেহরান। এই বন্ধুত্ব কি তবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দেবে? উত্তরটা সময়ের হাতে। তবে শি জিনপিং এর এই এক বার্তা তেহরান যে খুশির হাওয়া বইছে তা বলার অপেক্ষা রাখে না। এবার শুরু করি উত্তর কোরিয়া দিয়ে, কারণ এটা সবচেয়ে অদ্ভুত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা দেশ যেখানে মহিলারা সাধারণত কোনো ক্ষমতাই পান না, সেখানে হঠাৎ করে একটা 13 বছরের মেয়েকে পরবর্তী শাসক হিসাবে তৈরি করা হচ্ছে। শুনতে অবিশ্বাস্য লাগছে, তাই না? কিন্তু দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS নিশ্চিত করেছে কিম জং উনের মেয়ে কিম জং আয়াকে পরবর্তী শাসক বানানোর প্রস্তুতি নিচ্ছেন। এখন প্রশ্ন হলো কেন? প্রথমত, কিম জং উনের বড় ছেলে আছে, কিন্তু তাকে কখনো জনসম্মুখে আনা হয়নি। এর মানে হয় ছেলেটা অযোগ্য, নয়তো কিমের অন্য কোনো পরিকল্পনা আছে। দ্বিতীয়ত, গত সেপ্টেম্বরে জুয়ায়ে চীন গিয়েছিল। এটা ছিল তার প্রথম বিদেশ সফর, এবং মজার ব্যাপার হলো চীনের বেইজিং স্টেশনে তাকে যেভাবে অভ্যর্থনা জানানো হয়েছিল সেটা একজন রাষ্ট্রপ্রধানের মতো। নাম্বার 3, এবং এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টিভিতে নববর্ষে কিম জং উনের গালে জুং এর চুমু খাওয়ার দৃশ্য দেখানো হয়। উত্তর কোরিয়া এটা বিশাল ব্যাপার, কারণ ওই দেশে পাবলিক ডিসপ্লে অফ অফেকেশন কঠোরভাবে নিষিদ্ধ, এমনকি পরিবারের মধ্যেও। তাহলে কিম কি বার্তা দিচ্ছেন? তিনি বলছেন, এই মেয়ে আমার রক্ত, আমার উত্তরাধিকার, আমার ভবিষ্যৎ। কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে। উত্তর কোরিয়া অত্যন্ত পুরুষতান্ত্রিক দেশ, সেখানে কখনো কোনো নারী শাসক হয়নি। তাহলে কিম জং উন কিভাবে এটা সম্ভব করবেন? এখানেই আসে তার বোন কিম ইয়ো জং। তিনি এখন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি।
মানে কিম ধীরে ধীরে নারীদের ক্ষমতায় আনার একটা ভিত্তি তৈরি করছেন, এবং এটা শুধু একটা পারিবারিক সিদ্ধান্ত না, এটা ভূ রাজনৈতিক। কারণ যদি একটা 13 বছরের মেয়ে পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ পায়, তাহলে সেটা পুরো এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি বদলে দেবে। এবার আসি দ্বিতীয় গল্পে। প্রায় 4 বছর হয়ে গেল ইউক্রেন রাশিয়া যুদ্ধ, কিন্তু এই শীতটা ভিন্ন, কারণ এবার রাশিয়া একটা নতুন কৌশল নিয়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার ট্রুক যে কথাটা বলেছেন, সেটা শুনলে গা শির উঠবে। তিনি বলেছেন -20 ডিগ্রি ঠান্ডায় লক্ষ লক্ষ মানুষ বিদ্যুৎ, গরম পানি, হিটিং ছাড়া বেঁচে আছে। এটা একটা অসহনীয় তীব্র ও অন্ধকার শীত। এখন ভাবুন তো, আপনার বাচ্চা, আপনার বৃদ্ধ মা বা মা -20 ডিগ্রিতে অন্ধকারে ঠান্ডা ঘরে কেমন লাগবে? এবং এটা কোনো দুর্ঘটনা না, এটা পরিকল্পিত। রাশিয়া কেন এই কৌশল নিয়েছে? 3টে কারণ হতে পারে। নাম্বার 1, সামরিক ফ্রন্টে তারা খুব একটা এগোতে পারছে না। ইউক্রেনের সেনাবাহিনী যথেষ্ট শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলেছে, এই কথাগুলো বলছে পশ্চিমা মিডিয়ারা। নাম্বার 2, পশ্চিমা অস্ত্র সাহায্য আসছে। শুধু গত সপ্তাহে ব্রিটেন 150 মিলিয়ন পাউন্ড দিয়েছে। নাম্বার 3, তাই রাশিয়া ভাবছে যদি সেনাবাহিনীকে হারাতে না পারে, তাহলে জনগণের মনোবল ভেঙে দেয়। জ্বালানি স্থাপনায় হামলা করলে মানুষ ঠান্ডায় কষ্ট পাবে, কষ্ট পেলে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ হবে, ক্ষুব্ধ হলে জেলেনস্কির উপর চাপ সৃষ্টি হবে, চাপ হলে তিনি রাশিয়ার শর্তে আলোচনায় বসবেন। কিন্তু এখানে একটা সমস্যা আছে। জেলেনস্কি সরাসরি বলে দিয়েছেন পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি এবং নিরাপত্তা গ্যারান্টি ছাড়া কোনো নির্বাচন নেই। মানে তিনি আপোষে রাজি নন। আর এখানে আসছে তৃতীয় খেলোয়াড়, আমেরিকা। আগামী সপ্তাহে মিয়ামিতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনা হবার কথা। আমেরিকা মধ্যস্থতা করবে, কিন্তু রাশিয়া আসবে কিনা সেটা এখনো ক্লিয়ার না। আর একটা খবর শুনলে অবাক হবেন, রাশিয়া বোর্ড অফ পিসের প্রথম বৈঠকে যোগ দেবে না। এই বোর্ড আসলে ফিলিস্তিন এবং অন্যান্য সংঘাত সমাধানের জন্য তৈরি। 19টা দেশ সই করেছে, কিন্তু রাশিয়া বলছে আমরা আসছি না। কেন? কারণ তারা জানে এই মুহূর্তে দর কষাকষির ক্ষমতা তাদের হাতে আছে, শীতে তাদের সহযোগী, তাই তারা বসন্ত পর্যন্ত অপেক্ষা করবে। এবার সবচেয়ে রহস্যময় এবং বিপজ্জনক গল্পে আসে গ্রিনল্যান্ড। একটা প্রশ্ন, গ্রিনল্যান্ড কোথায় জানেন? উত্তর আটলান্টিক মহাসাগরে, ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল। জনসংখ্যা মাত্র 57,000। তাহলে ছোট্ট দ্বীপ নিয়ে হঠাৎ এত হইচই কেন? উত্তর ভূ রাজনীতি এবং সম্পদ। ট্রাম্প বারবার বলছেন গ্রিনল্যান্ড আমেরিকার দরকার, নইলে রাশিয়া বা চীন দখল করে নেবে। ইউরোপের দেশগুলো সেনা পাঠাচ্ছে, আর এখন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ সরাসরি হুমকি দিয়েছে যদি গ্রিনল্যান্ডে সামরিক উপস্থিতি বাড়ানো হয়, তাহলে আমরা পাল্টা সামরিক পদক্ষেপ নেব। এখন বিষয়টা খুব সিরিয়াস। ল্যাভরভ খুব স্মার্টলি একটা কথা বলেছেন। তিনি বলেছেন ডেনমার্ক গ্রিনল্যান্ডের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক ভাবে। এটা আসলে একটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার। তিনি গ্রিনল্যান্ডবাসীদের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন, যাতে তারা ডেনমার্ক থেকে আলাদা হতে চায়। আর যদি আলাদা হয়, তাহলে স্বাধীন গ্রিনল্যান্ড দুর্বল হবে। দুর্বল হলে বড় শক্তিগুলো সহজে প্রভাব খাটাতে পারবে। সবগুলো ঘটনার সংযোগ, বড় ছবি। এখন মূল প্রশ্নে আসি, এই 4টি ঘটনার মধ্যে সংযোগটা কি? আপাত দৃষ্টিতে মনে হতে পারে কোনো সংযোগ নেই। একটা এশিয়ায়, একটা ইউরোপে, একটা আর্কটিকে, আর একটা কোথায়? মধ্যপ্রাচ্যে। কিন্তু গভীরভাবে দেখলে দেখবেন 4টা আসলে একই বড় গল্পের অংশ। সেই বড় গল্পটা হলো ক্ষমতার নতুন বিন্যাস। চীন ইরান সম্পর্ক এমন সময় দৃঢ় হচ্ছে যখন আমেরিকা ইরানের উপর হামলা করার চিন্তা করছে। বোঝা যাচ্ছে ইরানের সঙ্গে শেষ পর্যন্ত চীন দাঁড়িয়ে থাকবে। উত্তর কোরিয়া চীনের সাথে সম্পর্ক গভীর করছে। কিম জং উনের চীন সফর এটাই প্রমাণ করে, কারণ উত্তর কোরিয়া জানে আগামী দিনে চীন আমেরিকার টানাপোড়েনে তাদের একটা দিক বেছে নিতে হবে, আর তারা চীনকে বেছে নিয়েছে। ইউক্রেন যুদ্ধ আসলে রাশিয়া বনাম পশ্চিম। এটা শুধু ইউক্রেনের ভূখণ্ড নিয়ে না, এটা ইউরোপে কার প্রভাব থাকবে সেই লড়াইও। আর চীন ইরান পরোক্ষভাবে রাশিয়াকে সমর্থন করছে। গ্রিনল্যান্ড হলো আর্কটিকে নিয়ে নতুন শীতল যুদ্ধ। এখানেও একই পক্ষগুলো, আমেরিকা ও মিত্ররা, একদিকে রাশিয়া চীন, অন্যদিকে। তাহলে আসল ছবিটা কি? পৃথিবী 2টো ব্লকে বিভক্ত হয়ে যাচ্ছে। একদিকে আমেরিকা, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, পশ্চিমা ব্লক। অন্যদিকে রাশিয়া, চীন, ইরান, উত্তর কোরিয়া, পূর্ব ব্লক। এই 2 ব্লকের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে 4টি জায়গায় সামরিক আধিপত্যের জন্য। আর এই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি মূল্য দিচ্ছে ছোট দেশগুলো এবং সাধারণ মানুষ। আর একটা জিনিস লক্ষ্য করেছেন, চীন ও ইরান ভালো বন্ধু এবং ভালো অংশীদার। এটা কাকতালীয় না। ইরান মধ্যপ্রাচ্যে রাশিয়ার বন্ধু। চীন অর্থনৈতিকভাবে ইরানকে সহায়তা করছে। মানে একটা নতুন অক্ষশক্তি তৈরি হচ্ছে। চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া,
এবং এই অক্ষশক্তি চ্যালেঞ্জ করছে আমেরিকান আধিপত্যকে। আমার এই ভিডিও দেখে আপনার যদি ভালো লেগে থাকে তাহলে একটা কাজ করবেন, এই ভিডিওটা শেয়ার করবেন। যত বেশি মানুষ জানবে তত বেশি সচেতনতা তৈরি হবে। এবং কমেন্টে জানান এই 4টা ঘটনার মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে উদ্বেগজনক মনে হয়েছে। আর যদি এরকম বিশ্লেষণ ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিন, কারণ পৃথিবী যেভাবে বদলাচ্ছে প্রতিদিন নতুন কিছু ঘটছে। আর আমি চেষ্টা করি সেই জটিল বিষয়গুলোকে সহজ করে আপনাদের সামনে তুলে ধরতে। অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর আরো বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।